কি খবর বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন এবং এটাও আশা করি আমার সে পূর্বে এক্সপ্লেইন করা রেজুলেশন মুভির ভিডিওটিও আপনাদের দেখা হয়ে গেছে। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো আগে সেটা দেখে নিতে, না হলে এই মুভির গল্প আপনি কিছুই বুঝতে পারবেন না। বলছিলাম 2018তে মুক্তি পাওয়া দি এন্ডলেস মুভির কথা। সেই রেজুলেশন মুভিরই একটি ডাইরেক্ট সিকুয়েল এবং সে পূর্বের সিনেমাটির চেয়ে অনেক ভয়াবহ ও মাথা খারাপ করে দেওয়ার মতো কিছু বৈশিষ্ট্য এখানে রয়েছে। সবই ধীরে ধীরে বুঝিয়ে দিব, সুতরাং মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। এবং আরও একবার বলছি যে সে রেজুলেশন মুভির এক্সপ্লেনেশনটি দেখার পরেই ভিডিওটি দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিনেমা শুরু হয় দুটি উক্তিবাচক বক্তব্যের দ্বারা। এখন তো এটা বুঝতে পারবেন না, তবে কথাগুলো একটু মাথায় রাখবেন কারণ সিনেমার গল্পের সাথে এর মিল রয়েছে। তো পরে আমাদের পরিচয় করানো হয় দুই ভাইয়ের সাথে, জাস্টিন এবং অ্যারন। আর এরা দুজনই হচ্ছে মুভির মূল চরিত্র এবং এদের দুজনকে আপনারা আগেও একবার দেখেছেন। সেই রেজুলেশন মুভিতে মাইকের সাথে পরিচয় হওয়া এই তিন ব্যক্তির মধ্যে এই দুইজন ছিল জাস্টিন এবং অ্যারন। আর সেই মুভিতে তো আমরা জানতে পেরেছিলাম যে তারা এক বিশেষ গ্রুপ বা কাল্টের সদস্য। সেটা এখন অনেক আগের কথা, বর্তমান সময়টা 10 বছর পরের, এবং তারা দুজনেই সে গ্রুপটি ছেড়ে দিয়েছে। তাদের মনে হচ্ছিল যে সে গ্রুপের মানুষজন কিছু অনাকাঙ্ক্ষিত কুকর্ম করে বেড়ায়, যেমন বলিদান, হত্যা এবং এমন কিছুর পুজো করা যা সম্পর্কে তারা কিছু জানেও না। জাস্টিন বয়সে বড় ছিল, সুতরাং তাদের দুজনের জন্য যা ভালো হয় তা ভেবে একটি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিয়ে তারা সেই গ্রুপটি ছেড়ে দেয়। তারা সেই গ্রুপটি সম্পর্কে বিভিন্ন সাংবাদিকদেরও জানায় এবং সে খবরটা সংবাদ মাধ্যমগুলোতেও প্রচার করা হয়। তারা সেই গ্রুপটিকে ইউএফও ডেথ কাল্ট নামে সম্বোধন করছিল। জাস্টিনের মনে হচ্ছিল যে সেখানে এলিয়েন বা অপার্থিব কিছু একটার উপস্থিতি রয়েছে, যাকেই সে ক্যাম্পের সদস্যরা অনুসরণ করে থাকে। তার চিন্তা ধারণা ভুল ছিল না, কারণ রেজুলেশন মুভিতেও আমরা তাই দেখেছিলাম, যদিও সেটা কোনো এলিয়েন ছিল না। তো অনুসন্ধানকারীরা সেখানে তদন্ত করার পর সেখানে তেমন কিছুর উপস্থিতির কোনো প্রমাণই পায় না। সময় পার হওয়ার সাথে সাথে মানুষজন সে গুজব সম্পর্কে ভুলেও যায় এবং জাস্টিন ও অ্যারনের মানসিক চিকিৎসা চলতে থাকে। অনেকগুলো বছর ধরে সে গ্রুপে থাকার ফলে এই বর্তমান সমাজের সাথে তাদের খাপ খাওয়িয়ে নিতে কিছুটা সমস্যা হচ্ছিল এবং দুই ভাইয়ের মধ্যে সম্পর্কটাও কিছুটা জটিল। তো এইভাবেই তারা তাদের দৈনন্দিন জীবন পার করতে থাকে। আর একদিন হঠাৎ তাদের বাড়িতে একটি পার্সেল আসে, যার মধ্যে একটি ভিডিও টেপ ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই পার্সেল তাদের কে পাঠিয়েছিল। পরে তারা সেই ভিডিও টেপটি চালু করে দেখতেই সেখানে 10 বছর আগের তাদের গ্রুপের অ্যানা নামক এক সদস্যের একটি ভিডিও রেকর্ড ছিল, যেখানে সে বলছিল যে সাময়িক সময়ের জন্য তারা এক স্থানে যাচ্ছে এবং ঊর্ধ্বগমনের পরেই তারা চলে আসবে। এখন এখানে এই ঊর্ধ্বগমনের মানেটা কি সেটা ধীরে ধীরেই জানতে পারবো। তো দুই ভাই সে ভিডিও দেখে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছে। একদম ছোট থেকে তো নয়, তবে জীবনের অধিকাংশ সময়টাই তারা সেখানেই পার করেছে। অ্যারন এখানে একটু জেদি হয়ে উঠেছে, সে সেই স্থানে আবারও যাবে। অ্যারনের বয়সটা তখন খুবই কম ছিল এবং স্বাভাবিকভাবেই তার সামনে দেখা বাস্তবতা এবং তার পেছনে লুকিয়ে থাকার রহস্যটা বোঝার ক্ষমতাটাও তার খুবই কম। তার বড় ভাই জাস্টিন তাকে বোঝায় যে স্থানটা আসলে তারা যেমনটা মনে করেছিল আসলে তেমন না। সে পরিবেশ এবং সেখানকার মানুষজনদের সত্যতা সম্পর্কে তার নিজেরও কোনো ধারণা নেই, তবে সে এতটুকু নিশ্চিত যে তারা সাধারণ মানুষজনদের মতো নয়, কোনো তো একটা অঘটন তারা করে বেড়ায়। তো কি জানে সেখানে আবার তাদের জন্য কেমন বিপদ আপদ অপেক্ষা করছে। এ কথার জবাবে এরেন তার ভাইকে বলে তারা তো তাদের জীবনের অনেকটা সময় সেখানে পার করেছে, কই তাদের তো কোনো ক্ষতি হয়নি। সেখানকার মানুষজন তো পরিবারের সদস্যদের মতোই তাদের দেখাশোনা করেছে, আর এই সমাজে তাদের আপনজন বলতে কেই বা আছে, কেমনই বা জীবনযাপন তারা করছে। কথাগুলো সরাসরি জাস্টিনের মনে আঘাত করে, তাই জাস্টিন পরে সেই স্থানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে সে এরেনকে শর্ত দেয় যে তারা শুধু একদিন এবং এক রাতেই পার করবে সেখানে, তারপর সরাসরি তারাই স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এরেন খুবই খুশি এবং তার ভাইয়ের শর্তে সে রাজি হয়ে যায়। কিন্তু তাদের এই কথার শর্ত দিয়ে তো আর কাজ হবে না, সেই এন্টিটি তো তাদেরকে নিয়ে এক ভিন্ন পরিকল্পনা করে রয়েছে। তো পরের দিন সকালে তারা দুজনেই রওনা দেয় সে স্থানের উদ্দেশ্যে। যদিও যাত্রাপথে জাস্টিন তার ভাইকে সে স্থান সম্পর্কে অনেক অদ্ভুত কথাই বলে, যেমন সেখানে মানুষজনদের মাথায় সমস্যা রয়েছে, তারা এক অপার্থিব শক্তির পুজো করে, আত্মহত্যা বা বলিদান দেওয়াকেই তারা ঊর্ধ্বগমন বলে থাকে এবং সেখানে নাকি পুরুষদের খোঁজাও করা হয়। জাস্টিনের কথাগুলো সব তো সত্যি ছিল না, সেগুলো বলছিল যাতে অ্যারেন সে স্থানে থেকে যাওয়ার বায়নাটা যেন না ধরে। যাওয়ার পথে তারা এক সমাধির কাছে এসে দাঁড়ায় এবং এখানে আমরা জানতে পারি জাস্টিন এবং অ্যারেন যখন খুবই ছোট ছিল তখন ঠিক এই স্থানেই এক সড়ক দুর্ঘটনার ফলে তার পিতামাতার মৃত্যু হয়। পরে তাদের সে গ্রুপের এক প্রধান সদস্য তাদের দুজনকে উদ্ধার করে এবং তখন থেকেই তারা দুজনে সেখানেই বড় হয়। সেটা আসলে সমাধি তো ছিল না, তারা দুজনে সেখানে সে ঘটনার একটি ছোট স্মৃতি তৈরি করে রেখেছিল। তবে অদ্ভুত একটা ব্যাপার হলো
সেখানে রাখা এক একটি বস্তু একেবারে নতুন ছিল, তবে তারা সেগুলো সেখানে রেখেছিল সেই 10 বছর আগে। মানে এত সময় পার হওয়া সত্ত্বেও সেই জিনিসপত্রগুলো মোটেও ক্ষয়প্রাপ্ত বা পরিবর্তিত হয়নি। এবং তারা দুজনে উপরে আকাশে এক অস্বাভাবিক দৃশ্যও লক্ষ্য করে। কিছু পাখির দল খুবই আজব আকৃতিতে একটি নির্দিষ্ট স্থানে উড়ে বেড়াচ্ছিল। এই বিষয়গুলো তাদের কাছে মোটেও বিস্ময়কর নয়, কারণ তারা জানে যে যেখানে তারা যাচ্ছে সে স্থানটি আসলেই রহস্যময়। তো অবশেষে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায় এবং আমরা সেই স্থানের নামও জানতে পারি, ক্যাম্প আর্কেডিয়া। এই হাস্যোজ্জ্বল মানুষটির নাম হচ্ছে ডেভ, এবং ডেভকে আপনারা আগেও দেখেছেন। তখন মাইকের সাথে পরিচয়ের সময় এই ডেভও তাদের সাথেই ছিল, এবং আরও একজন ব্যক্তিকে আমরা দেখতে পারি যে তাদেরকে কোনো পাত্তা না দিয়েই সেখান থেকে চলে যায়। এই ব্যক্তির সাথে আমরা পরেই পরিচিত হব। তো ক্যাম্পে প্রবেশ করতেই দুই ভাইয়ের সাথে দেখা হয় সেই গ্রুপের প্রধান সদস্যের সাথে। তার নাম হচ্ছে হেল, এবং হেলই সেই ব্যক্তি ছিল যে সে দুর্ঘটনা দরুন তাদের জীবন রক্ষা করেছিল এবং খুব ছোট থেকেই তাদেরকে মানুষ করেছে। হেল তাদের দুজনকে দেখে খুবই খুশি হয়, তবে জাস্টিন তার থেকে একটু দূরত্ব বজায় রাখে, কারণ সে জানে যে তার এই সুন্দর হাসির পেছনে এক ভয়াবহতা লুকিয়ে রয়েছে। তো বহু বছর পর তারা দুজনে তাদের কয়েকজন পরিচিত মানুষজনদের মুখ দেখতে পায়, এবং আমরাও এখানে কিছু নতুন চরিত্রদের দেখতে পাই। টিম, লিজি, সে ভিডিওতে দেখা অ্যানা, তার বয়ফ্রেন্ড শেন, এবং ডেভকে তো আমরা আগেও দেখেছি। লিজি এখানে তাদের নতুন সদস্য ছিল এবং সে বর্তমানে হেলের সাথে সম্পর্কে রয়েছে। তো লিজি তাদেরকে নিজের পরিচয় দেয় এবং তার এই ক্যাম্পে আসার ঘটনাও সে তাদেরকে জানায়। লিজি প্রথমে সে এরিয়ার কাছে থাকা এক মানসিক হাসপাতালের রোগী ছিল। এক রাতে সে সেখান থেকে পালিয়ে যায় এবং অবশেষে এই ক্যাম্প আবিষ্কার করে, আর তখন থেকেই সে এখানেই বসবাস করছে। আপনাদের কি কিছু মনে পড়েছে? সেদিন রাতে মাইকের দেখা সেই মেয়েটি এই লিজিই ছিল। তো দুই ভাই সেখানে সকলের সাথেই গল্প করছিল। বহু বছর পর প্রিয় মানুষদের সাথে দেখা হলে যেমনটা হয়, এখানে জাস্টিন একটা বিষয় লক্ষ্য করে যে এতগুলো বছর পার হওয়া সত্ত্বেও তাদের চেহারায় বয়স বাড়ার কোনো চিহ্নই পড়েনি। যেমনটা আগে তারা ছিল এখনও ঠিক তেমনই, একেবারে অপরিবর্তিত। এমনকি আপনারা এবং আমি নিজেও প্রথমে জাস্টিন ও অ্যারনকে দেখে চিনতেই পারিনি, কারণ তাদের মধ্যে তো বয়সের পরিবর্তনটা এসেছে, তবে তাদের মধ্যে কেন আসেনি? আর জাস্টিন সরাসরি হেলকে এই প্রশ্নটাই করে। উত্তরে হেল তাকে বলে যে পরিষ্কার বাতাস, স্বাস্থ্যকর খাবার এবং তাদের এই বিচ্ছিন্ন প্রাকৃতিক পরিবেশের ফলেই তারা এই সুবিধাটা পেয়েছে। পরে তাদের দুজনকে একটি থাকার জায়গাও দেওয়া হয়। জাস্টিন এখানে তার ভাইকে আরও একবার বলে যে তারা খুব দ্রুতই এখান থেকে চলে যাবে, যদিও অ্যারেন সেটা চায় না, কিন্তু সে কিছু বলেও না। এই স্থানের সাথে তার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তো অ্যারেন কিছুক্ষণ বিশ্রাম নিতে থাকে এবং জাস্টিন একটু বেরিয়ে পড়ে চারপাশটা ভালো করে দেখার জন্য। আর আবারও জাস্টিনের সাথে কয়েকজন পুরনো পরিচিত মানুষজনদের সাক্ষাৎ হতে থাকে। এখানে আমরা সেই টেডকেও দেখতে পারি, যে একবার মাইক এবং ক্রিসের সাথে দেখা করেছিল তাদের কেবিনটি ক্রয় করার উদ্দেশ্যে। সেই অদ্ভুত লোকটিকেও জাস্টিন আবারও দেখতে পায়, যদিও সে তার নাম জানতে পারে না, কারণ সে এবারও জাস্টিনকে উপেক্ষা করে চলে যায়। এখানে এই ক্যাম্পের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে দেই, এখানে থাকা সকল মানুষজনদেরই এক এক ধরনের প্রতিভা রয়েছে। যেমন কেউ খুব ভালো ছবি তুলতে পারে, কেউ জাদুবিদ্যাতে খুবই পারদর্শী, কেউ খুব ভালো তীর ধনুক চালাতে পারে, লিজি আবার ছবি অঙ্কন করায় খুবই অভিজ্ঞ, এবং টিম খুব সুস্বাদু বিয়ার বানাতে পারে। আর এই সমস্ত প্রতিভাকে কাজে লাগিয়েই তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এখানে নেই কোনো ঝগড়া বিবাদ, হিংসা, লালসা, মারামারি, দুঃখ, কষ্ট বা কোনো ধরনের এমন নেতিবাচক অনুভূতি। এখানে সকলেই সমান। তবে এই ক্যাম্পের একটা রহস্য তো অবশ্যই রয়েছে, যেটা আমরা ধীরে ধীরেই জানতে পারবো। তো সন্ধ্যায় সবাই সেখানে বসে বসে আড্ডা দিচ্ছিল, আর এখানে হেল জাস্টিনের সাথে একটু একান্তে কথা বলতে চায়। হেল লক্ষ্য করেছে যে জাস্টিন এখানে আসার পর থেকেই কেমন যেন একটু উদাসী হয়ে রয়েছে। তো হেল পরে জাস্টিনকে তার ঘরে নিয়ে আসে, এবং হেলের ঘরের চারপাশটা দেখে বোঝাই যাচ্ছে যে সে কিছু একটা নিয়ে গবেষণা করছে। সে বিষয়ে আমরা শেষেই কথা বলবো। আপাতত তাদের দুজনের দিকে মনোযোগ দেই। হেল এখানে প্রথমেই জাস্টিনের ভুল ধারণাগুলো সংশোধন করে। মানে সে সরাসরি জাস্টিনকে বলে দেয় যে তাদের গ্রুপে কখনোই কাউকে বলিদান বা হত্যা করা হয়নি, সবাই এখানে শান্তিমতো জীবনযাপন করছে। তবে হ্যাঁ, স্বাভাবিক দুনিয়ার থেকে কিছুটা আলাদা। কেমন আলাদা সেটা জাস্টিনকে বলতে হবে না, কারণ সেটা সে জানে। হেল তাকে আরও বলে তারা তো নিজের ইচ্ছাতেই এখান থেকে চলে গিয়েছিল এবং নিজের ইচ্ছায় আবারও ফিরে এসেছে। তাদের উপস্থিতি যদি জাস্টিনের এতটাই অস্বস্তিকর লাগে, তাহলে সে কেন এখানে ফিরে এসেছে? উত্তরে জাস্টিন বলে তার এখানে আসার কারণটা হচ্ছে তার ছোট ভাই অ্যারন এবং ক্যাম্পের কোনো সদস্যের দ্বারা পাঠানো সেই ভিডিও টেপটি। হেল বুঝে যায় যে তাদের এখানে আসার পেছনের কারণটা হচ্ছে সেই এন্টিটি। তো সে আর কোনো কথা না বাড়িয়ে জাস্টিনকে নিয়ে আবারও সবার মাঝে চলে আসে। আর এখানে শেন জাস্টিনের মনটা ভালো করার জন্য তাকে কিছু জাদুর খেলা দেখাতে থাকে, যদিও জাস্টিনের সেগুলো মোটেও পছন্দ হয় না। তাই শেন পরে তাকে একটি অস্বাভাবিক জাদু দেখায়। সে একটি বল উপরে ছুঁড়ে মারে
এবং বেশ কিছুক্ষণ পরে সে বলটি ঠিক জাস্টিনের হাতে এসে পড়ে। জাস্টিন এবারে একটু অবাক হয়ে যায়। অ্যানা তখন শেনের সাথে ছিল না, সে তখন অ্যারেনের সাথে বসে বসে গল্প করছিল। তো জাস্টিন শেনকে জিজ্ঞাসা করে যে তার কি এতে কোনো সমস্যা নেই। জবাবে শেন বলে যে সমস্যা হবেই বা কেন, যেমনটা বলেছিলাম এই ক্যাম্পের মানুষজনরা অনেকটাই অদ্ভুত। তো কিছুক্ষণ পরে হেল তাদের সকলকে ডেকে এক স্থানে জড়ো করে। তারা এবারে দড়ি টানা খেলবে। দড়িটির অপর প্রান্ত কে ধরে রেখেছিল বা কিসের সাথে আটকানো ছিল সেটা তো বোঝা যাচ্ছিল না, তবে জাস্টিন আর অ্যারেন মনে করে যে অপর প্রান্তে ডেভ ছিল, কারণ তারা ডেভকে সেখানে দৌড়ে যেতে দেখেছিল। তো তারা দুই ভাই যেহেতু নতুন সদস্য ছিল, তাই হেল তাদের দুজনকেই প্রথমে খেলতে বলে। অ্যারেন কয়েকবার চেষ্টা করে সফল হলেও জাস্টিন এই খেলায় ব্যর্থ হয় এবং সে তার হাতে আঘাতও পায়। আর তখনই সে লক্ষ্য করে যে ডেভ তো সে অপর প্রান্তে নয়, বরং তাদের সাথেই ছিল। আর এখানে কোনো কারণে অ্যানা হেলের উপরে কিছুটা ক্ষেপেছিল। আসলে ঘটলটা কি সেটা তো বোঝা অনেক কঠিন, তবে লিজির আঁকা একটি ছবি দেখে বোঝা যাচ্ছে যে এই কাজটা কে করেছে। তো লিজি জাস্টিনের হাতের চিকিৎসা করে এবং হেল এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তার কাছে ক্ষমাও চায়। পরে দুই ভাই গল্প করছিল এবং এখানে আমরা জানতে পারি যে অ্যারেনের অ্যানার প্রতি কিছুটা দুর্বলতা রয়েছে, মানে সে অ্যানাকে খুবই পছন্দ করে। সুতরাং অ্যারেন এখানে আরো একদিন থাকার জন্য তার ভাইয়ের কাছে আবদার করে। জাস্টিনও পরে আর না বলতে পারে না। কথার মাঝে হঠাৎ তারা টিমকে লক্ষ্য করে যে একটি বন্দিঘরের সামনে দাঁড়িয়েছিল। সে ঘরে কি রয়েছে জাস্টিন সেটা জানতে চাইলে টিম বলে সেখানে তার বিয়ার বানানো সরঞ্জাম ছিল। পরে এইভাবে তারা ক্যাম্পের চারপাশটা ঘুরে বেড়াতে বেড়াতে সারাদিনের অভিজ্ঞতা এবং অনুভূতি নিয়ে গল্প করতে করতে সেদিন রাতে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে এই ক্যাম্পে তাদের দ্বিতীয় দিন। দুই ভাই খুবই আনন্দ করে। বহু বছর পর তারা তাদের পরিচিত জায়গায় এসেছে। অ্যারেনের জন্য সবকিছু ঠিকঠাক থাকলেও এখানে জাস্টিনের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যেমন তারা যখন শুটিং প্র্যাকটিস করছিল তখন অ্যারেন সে বোতলগুলোতে আঘাত করতে পারলেও জাস্টিন বারবার ব্যর্থ হচ্ছিল, কিন্তু তার ছোড়া গুলিগুলো কিছু একটাতে তো ঠিকই আঘাত করছিল, তবে সেটা কিসে। তারপর জাস্টিন যখন জগিং করছিল তখন সে আবারও সে অদ্ভুত লোকটিকে দেখতে পায়। তার সাথে কথা বলতে গেলে লোকটি হঠাৎই কোথাও উধাও হয়ে যায় এবং কিছু দূর এগোতে আচমকা ভূমিকম্প শুরু হয়। দিনের আলো সাময়িক সময়ের জন্য নিভে যায়। পরে জাস্টিন তার সামনে কিছু ছবি পড়ে থাকতে দেখে। ছবিগুলোর মধ্যে একটি জাস্টিন তার কাছে রেখে সেখান থেকে চলে যায়। জাস্টিন চলে যেতেই আমাদের একটি তাঁবু দেখানো হয়, যার মধ্যে কেউ একজন তো অবশ্যই ছিল এবং বাহিরের ঘড়িটাও 5 সেকেন্ড পরপর পর্যায়ক্রমে চলছিল। এতক্ষণে তো আপনারা বুঝে গিয়েছেন যে এই কাজগুলো এনটিটিই করছিল। আর ইতিমধ্যে আপনাদের মনে অনেক প্রশ্নই জেগেছে, যেমন তাঁবুতে থাকা সেই ব্যক্তিটি কে, আর সেই লোকটা কেনই জাস্টিনকে বারবার ইগনোর করছিল। আপাতত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে থাকেন, ধীরে ধীরে আমরা এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাব। তো সন্ধ্যায় আবারও সকলে বসে বসে আড্ডা দিচ্ছিল, কিন্তু জাস্টিন তাতে মনোযোগ দিতে পারছে না, কারণ আজকের ঘটনার কারণে সে কিছুটা বিচলিত হয়ে পড়েছে। তো জাস্টিন হেলকে সেই ছবিটি দেখে সরাসরি জিজ্ঞাসা করে যে এখানে হচ্ছেটা কি। হেল তাকে কোনো সহজ উত্তর দেয় না। সে জাস্টিনকে উপরে আকাশের দিকে ইশারা করে এবং জাস্টিনের সাথে সাথে আমরাও লক্ষ্য করি যে রাতের আকাশে একটি নয় বরং 2টি চাঁদ উদয় হয়েছে। হেল তাকে বলে যে 3টি চাঁদ দেখা গেলে তাদের ঊর্ধ্বগমনের সময় আসবে। হেল আরও বলে যে এখানে কি রয়েছে এবং কেনই তার সাথে এসব ঘটছে সে সম্পর্কে তার নিজেরও কোনো ধারণা নেই। হেল নিজেই অনেক বছর ধরে এই রহস্য উদ্ঘাটন করে যাচ্ছে এবং তার এতদিনের গবেষণা সে জাস্টিনকে মাত্র 1-2 দিনে বোঝাতে পারবে না। তারা শুধু এতটুকুই জানে যে এখানে একটি অপার্থিব শক্তি রয়েছে এবং সেই শক্তির নির্দেশনা অনুযায়ী তারা চলছে। সে জাস্টিনকে পরামর্শ দেয় যে যদি সে এন্টিটি সম্পর্কে জানতে চায় তাহলে সে এন্টিটির ইশারাগুলো অনুসরণ করতে। মানে জাস্টিনের কাছে যে ছবিটি ছিল একটি নদীর ছবি, হেল তাকে সে স্থানে গিয়ে খোঁজ করতে বলে। কিছু না কিছু সে অবশ্যই পাবে। এদিকে অ্যারেনও আকাশে সে অদ্ভুত দৃশ্য লক্ষ্য করে, তবে তার এসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা উপভোগ করছে। তবে একটা বিষয় সে জানতে পারে যে তাদেরকে পাঠানো সে ভিডিও টেপটি এই ক্যাম্পের কোনো সদস্য পাঠায়নি। তো হেলের সাথে কথা শেষ করে জাস্টিন সবার মাঝে ফিরে আসে। কিছুটা দূরেই জাস্টিন এক ব্যক্তিকে খুবই মনমরা অবস্থায় বসে থাকতে লক্ষ্য করে। পরে জাস্টিন তার কাছে গিয়ে কথা বলতেই আমরা জানতে পারি সেই ব্যক্তি জেনিফার ছিল, মাইকের সেই স্ত্রী জেনিফার। আর জাস্টিনের নজর তার দিকে গিয়েছিল কারণ যেখানে ক্যাম্পের সকলে হাসি খুশি ছিল সেখানে জেনিফার একাই এখানে এরকম অবসাদগ্রস্ত হয়ে বসেছিল। তো জাস্টিন তার সাথে কথা বলে জানতে পারে যে জেনিফার এখানে মাইকের খোঁজ করার উদ্দেশ্যে এসেছিল। এই স্থানে এসে সে প্রথমে হারিয়ে গিয়েছিল আর তখনই হেল তাকে খুঁজে পায় এবং জেনিফারকে তাদের ক্যাম্পে আশ্রয় দেয়। হেল তাকে বলেছিল যে মাইককে খুঁজে পেতে সে তার সাহায্য করবে, তবে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, সে এখনো তার স্বামীকে খুঁজে পায়নি। মাইকের নাম শুনতেই জাস্টিনের সেদিনের কথা মনে পড়ে যে হ্যাঁ, মাইক নামে তো একজনের সাথে তার পরিচয় একবার হয়েছিল। তবে জাস্টিন এই ব্যাপারে জেনিফারকে কিছু বলে না, কারণ সে নিশ্চিত ছিল না যে জেনিফার এখানে কোন মাইকের কথা বলছে। সুতরাং জাস্টিন তাকে জিজ্ঞাসা করে যে তার স্বামী হারিয়েছে কত সময় হয়েছে। জেনিফার সেটা বলতে পারে না,
এবং কিছুটা ক্লান্ত থাকায় সে ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে জাস্টিন তার ভাইকে নিয়ে চলে আসে ছবিতে দেখা সেই লেকে। আর এখানে সে অ্যারেনকে আবারও বোঝাতে থাকে যে স্থানের রহস্যটা আসলে তাদের ধারণারও বাহিরে। হ্যাল নিজেও সেটা বুঝিয়ে বলতে পারছে না। অ্যারেন সেটা জানে, তবে তার কোনো সমস্যা নেই। অ্যারেন সে একাকিত্বের সমাজে ফিরে যেতে চায় না, সে এখানেই থাকতে চায়। জাস্টিন পরে তার কথায় বেশি মনোযোগ না দিয়ে নিজের কাজে লেগে পড়ে। হেল তাকে যেমনটা পরামর্শ দিয়েছিল, জাস্টিন সে কথা মাথায় রেখে পানিতে ঝাঁপ দিয়ে সেখানে কোনো সূত্রের খোঁজ করতে থাকে। কিছুক্ষণ পরে একটি বক্স নিয়ে খুবই ভীত অবস্থায় উপরে উঠে আসে এবং অ্যারনকে বলে দ্রুত এখান থেকে সরে পড়তে, কারণ পানি নিচে কিছু একটা ছিল যেটা তাকে ধরে রেখেছিল। তারা সেখান থেকে চলে যেতেই আমরা লক্ষ্য করি যে আসলেই পানির নিচে বৃহৎ আকারের কিছু একটা রয়েছে। পরে তারা সে বক্সটি খুলতেই সেখানে আরেকটি ভিডিও টেপ খুঁজে পায়। সন্ধ্যার দিকে তারা সেই টেপটি নিয়ে চলে আসে হ্যালের কাছে। হ্যাল সেটি চালাতেই সেখানে তাদের দুজনের মাইকের সাথে সাক্ষাৎ হওয়ার সেই দৃশ্যটি চলতে থাকে। এখানে একটি গন্ডগোল হয়ে যায়, যেটা হচ্ছে তারা সাধারণত তাদের ক্যাম্পের কোনো বিষয় বাহিরের কোনো মানুষদের সাথে আলোচনা করে না, কিন্তু জাস্টিন এখানে স্পষ্ট মাইককে বলেছিল যে একটি এন্টিটি তাদের সাহায্য করার চেষ্টা করছে। তো সেই দৃশ্য দেখে সেখানে সবাই কিছুটা গম্ভীর হয়ে যায়। পরে জাস্টিন এবং অ্যারেন দুজনই কিছুটা বিব্রত হয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। হেল তাদেরকে কিছুটা সান্ত্বনা দেয়, তবে এখানে ঘটে উল্টোটা। অ্যারেন এখানে কিছু সত্যি কথা জানতে পারে। জাস্টিন তাকে এতদিন ধরে যা বলেছিল যে এই ক্যাম্পে বলিদান দেওয়া হয়, হত্যা করা হয়, এদের এলিয়েনদের সাথে সম্পৃক্ততা রয়েছে এবং এখানে সকলেই খোঁজা, আসলে সবই গুজব ছিল। তারা কেউই খোঁজা নয়, তারা অন্য সকল সাধারণ মানুষদের মতোই খালি একটু ব্যতিক্রম জীবনযাপন করছে। তো অ্যারেন তার ভাইয়ের উপরে খুবই রেগে যায় এবং জাস্টিন খেপে যায় হ্যালের উপরে যে সে তার ভাইয়ের মগজ ধোলাই করার চেষ্টা করছে এবং সে সফলও হয়েছে। কথাগুলো শুনে হ্যালেরও খুবই খারাপ লাগে। সে তাদের জীবন রক্ষা করেছিল, তাদেরকে বড় করে তুলেছে, তাদেরকে সবসময় যত্ন এবং ভালোবাসা দিয়েছে, আর এখন জাস্টিন তার সাথে এরকম আচরণ করছে। সুতরাং হেল তাকে বলে এখান থেকে চলে যেতে। জাস্টিন তো যাওয়ার জন্য প্রস্তুত, তবে অ্যারেন তার সাথে যেতে চায় না, সে এখানেই থাকবে। অতিরিক্ত রাগে জাস্টিন একাই সেখান থেকে বেরিয়ে পড়ে। গাড়িতে উঠে সেখান থেকে চলেই যাবে, তবে দুর্ভাগ্যবশত গাড়ি চালু হচ্ছিল না। তো আর কোনো উপায় না পেয়ে জাস্টিন পায়ে হেঁটেই পথ পাড়ি দিতে থাকে। আর তখনই জাস্টিন সে অদ্ভুত লোকটাকে আবারও দেখে। এখন ব্যাপারটা হলো যে জাস্টিন এত রাতে পায়ে হেঁটে কত দূরই বা যাবে, আর এই জায়গাটি নিয়ে তারও তো একটি কৌতূহল রয়েছে। এখানে যাদের মুখে এত হাসি তারা তো স্থানের সত্যতা সম্পর্কে তাকে কখনোই বলবে না। অতএব সে কিছু ভিন্ন মানুষজনদের খোঁজ করছে যারা তাকে আসল কথাগুলো বলতে পারে। যেমন সে একবার জেনিফারকে খুঁজে পেয়েছিল এবং সেই লোকটাকেও জাস্টিনের কিছুটা ব্যতিক্রম মনে হচ্ছিল। অতএব সে যদি স্থানের রহস্য বা তাকে যদি কোনো সাহায্য করতে পারে, এই চিন্তা করেই জাস্টিন তার ঘরে যায় তার সাথে কথা বলার জন্য। তবে সেখানে গিয়ে সে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়। লোকটি কিছুক্ষণ আগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আবার একটু পরেই সে হঠাৎ জাস্টিনের পেছনে এসে হাজির হয়। এখানে ঘটলটা কি সেটা আমাদের এই ব্যক্তিই বলে দেয়। এই ব্যক্তির নাম হচ্ছে কার্ল। সে বিগত কয়েক বছর ধরে এই স্থানে 3 ঘন্টার এক সময় চক্রান্তে আটকে রয়েছে, যার মানে হচ্ছে তার জীবনকাল 3 ঘন্টা পর পর আবারও নতুন করে শুরু হয় এবং সেই একই জীবন কাটাতে কাটাতে খুবই বিরক্ত হয়ে পড়েছে। আর এইভাবে আত্মহত্যা করে সেই অভিশাপ থেকে বাঁচার চেষ্টা করছে, তবে কোনো লাভ হচ্ছে না। বারবার সে আবারও সে পূর্বের পর্যায়েই ফিরে আসে। কার্ল আরও বলে যে এখানে সে একা নয়, বরং আরো অনেক ব্যক্তিরা এরকম ভিন্ন ভিন্ন টাইম লুপে আটকে রয়েছে। এমনকি জাস্টিন যে ক্যাম্পে থাকছে সেখানকার সদস্যরাও 10 বছরের এক সময় চক্রান্তে আটকে রয়েছে। সময়টা যেহেতু তাদের হাতে অনেকটাই বেশি, তাই হতাশা তাদের চোখে মুখে এত সহজে দেখা যায় না। আর তাদের ঊর্ধ্বগমন বলতে তাদের সময় সে শেষ পর্যায়টাকে বোঝায়। এরপরে তারা আবারও নতুন করে আরেক 10 বছর শুরু করে। আর এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে উপরে থাকা সেই এন্টিটি। সেই এন্টিটি নিজের আনন্দের জন্যই মানুষজনদের এভাবে সময়ের মধ্যে আটকে রেখেছে। কার্ল তাকে একটি উদাহরণও দেখায়। সে একটি স্তম্ভের উপরে যেতেই হঠাৎ উধাও হয়ে যায়। কিছুক্ষণ পরে আবারও জাস্টিনের পেছনে এসে হাজির হয়। তার কথাগুলো শুনে জাস্টিন এবারে বুঝতে পেরেছে যে কেনই বা এত বছর পার হওয়া সত্ত্বেও তারা একেবারে অপরিবর্তনীয় ছিল। কার্ল আরও বলে সেই লুপগুলোর মধ্যে বন্দী হয়ে রয়েছে, তবে জাস্টিন এখানে বন্দী নয়। এই অদ্ভুত দেখতে স্তম্ভগুলো হচ্ছে এই টাইম লুপগুলোর শেষ প্রান্ত বা শুরু। মানে এই স্তম্ভগুলোর মধ্যে প্রবেশ করলে হয় সে ব্যক্তি কোনো টাইম লুপে প্রবেশ করেছে, অথবা সেই ব্যক্তি সেই লুপ থেকে বের হয়েছে। পরে কার্ল জাস্টিনকে সতর্ক করে যে ঊর্ধ্বগমনের পূর্বে যদি সে স্থান ত্যাগ না করে তাহলে সে ওই টাইম লুপগুলোতে চিরকালের জন্য আটকে যাবে। জাস্টিন এবারে খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ তার ভাই অ্যারেন তো এখনো সেই ক্যাম্পেই রয়েছে। সুতরাং সে কার্লের কাছে সাহায্য চায়। কার্ল সাহায্য তো করবে, তবে বিনামূল্যে নয়। এর বিনিময়ে কার্ল তাকে তার জন্য একটি বন্দুক জোগাড় করে দিতে বলে। সে জাস্টিনকে ক্রিস নামের এক ব্যক্তির ঠিকানা দেয় এবং তাকে একটি কম্পাসও দেয় দিক নির্দেশনার জন্য। কার্ল এখানে কোন ক্রিসের কথা বলেছে আশা করি আপনারা সেটা জানেন। এদিকে ক্যাম্পের সবাই উদাসী হয়ে রয়েছে জাস্টিন চলে যাওয়ার কারণে। এখানে টিম হেলের সাথে কোনো এক বিষয় নিয়ে একটু তর্ক করে। পরে সে অ্যারেনের কাছে এসে তাকে বলে
এই স্থানে জোর করে থাকার কোনো প্রয়োজন নেই। তোমার যদি ইচ্ছা করে তাহলে তুমি চলে যেতে পারো। অ্যারেন কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। হেল তাকে কিছুটা শান্ত করে। পরের দিন সকালে ঘুম ভাঙার সাথে সাথে অ্যারেন উপরে আকাশে একটি দৃশ্য লক্ষ্য করে। এক ঝাঁক পাখি খুবই অদ্ভুত আকৃতিতে উপরে উড়ে বেড়াচ্ছিল। আর তখনই উপর থেকে অ্যারেনের সামনে দুটি ছবি এসে পড়ে। একটি ছবি অ্যারেনেরই ছিল এবং আরেকটি ছিল একটি বাড়ির। অ্যারেন তো সেটা বুঝতে পারে না, সুতরাং অ্যারেন সেই ছবিগুলো হেলকে দেখায়। হেল তাকে সরাসরি বলে দেয় যে সেই এন্টিটি হয়তো তাকে কোথাও যাওয়ার জন্য ইশারা করছে। অ্যারেন তো তখন তার ভাই জাস্টিনের খোঁজ করার চিন্তা করছিল। হেল তাকে পরে বলে যে ছবিতে দেখানো সেই স্থানেই হয়তো সে তার ভাইকে খুঁজে পাবে এবং সেই স্থানের ঠিকানা সে অ্যারেনকে বলেও দেয়। এখানে আমরা লক্ষ্য করি যে হেলও কোনো এক কারণে উদাসী ছিল। অ্যারেন তার এই বিষণ্ণতার কারণ জানতে চাইলে হেল উত্তরে গত রাতে টিমের মতোই কিছু অস্পষ্ট কথা বলে, যে তারা দুজনে এই স্থানে থাকুক বা চলে যাক, উভয় সিদ্ধান্তে হেলের কোনো সমস্যা নেই। তবে সে যে সিদ্ধান্তই নেক না কেন সেটা যেন ঊর্ধ্বগমনের পূর্বে নেয়, কারণ এরপরে তারা চাইলেও কিছুই পরিবর্তন করতে পারবে না। হেলের এরকম রিয়াকশন দেখে অ্যারেন তাকে খুবই গুরুত্ব সহকারে জিজ্ঞাসা করে যে এখানে আসলে হচ্ছেটা কি এবং হেলের এই কথার অর্থই বা কি। হেল তাকে সহজভাবে বলে দেয় যে এত কম সময় তাকে এই জটিল বিষয় বোঝানো সম্ভব হবে না। ভাগ্যে যদি লেখা থাকে তাহলে তাদের দুজনের সাথে আবারও দেখা হবে। এ কথা বলে হেল সেখান থেকে চলে যায়। অ্যারেন পরে হেলের দেওয়া নির্দেশনা অনুযায়ী তার ভাইয়ের খোঁজ করতে শুরু করে। আর এখানে লক্ষ্য করার মতো একটি বিষয় হচ্ছে অ্যারেন সে স্তম্ভের উপরে যেতেই অ্যানা আর তাকে দেখতে পায় না, এমনকি অ্যারেনও তাকে দেখতে পারছিল না, ঠিক যেমনটা কার্ল জাস্টিনকে গতরাতে দেখিয়েছিল। দৃশ্য পরে পরিবর্তন হয় এবং আমাদের দেখানো হয় জাস্টিনকে, যে এসেছিল আমাদের পরিচিত দুই ব্যক্তির কাছে, ক্রিস এবং মাইক। মাইক তাকে দেখেই চিনতে পারে। জাস্টিন তো সেখানে এসেছিল কার্লের জন্য একটি বন্দুক নিতে। তবে সেখানে গিয়ে জাস্টিন তাদের কাছে সেই এন্টিটি সম্পর্কে কিছু তথ্য জানতে পারে। মাইক একটু আগেই সেই এন্টিটির পাঠানো আরেক সূত্র খুঁজে পেয়েছে, যেখানে আবারও তাদের এক মৃত্যুর দৃশ্য ছিল। জাস্টিনও তাদের সাথে বসে বসে সেই দৃশ্য দেখে। তারও মনে একই প্রশ্ন, যেখানে হচ্ছেটা কি। তখন মাইক তাকে বলে যে বিগত 7 দিন ধরে তারা দুজনে সময় চক্রে আটকে রয়েছে। তারা সেই এন্টিটির দেখানো সকল কাজ করে যাচ্ছে, তবে কোনো লাভ হচ্ছে না। 7 দিন পার হতেই তাদের সময় আবারও নতুন করে শুরু হয় এবং কোনোভাবেই চক্র থেকে তারা বের হতে পারছে না। এদিকে ক্রিস জাস্টিনকে একটি পরামর্শ দেয় যে সময় থাকতে দ্রুত স্থান ত্যাগ করে চলে যেতে এবং সেই এন্টিটির কোনো ইশারা বা তার পাঠানো কোনো বস্তুর দিকে সে যাতে মনোযোগ না দেয়। সেই এন্টিটির সাথে কোনো ধরনের সম্পর্ক স্থাপন না করলে সেই এন্টিটি তাদের কোনো ক্ষতিই করতে পারবে না, যে ভুলটা তারা দুজনে করেছে। অতএব ক্রিস এ সকল বিষয় নিয়ে জাস্টিনকে সতর্ক করে। পরে মাইক তাকে একটি বন্দুক দিয়ে জাস্টিনকে সেখান থেকে বিদায় দিয়ে দেয়। তবে জাস্টিন কার্লের দেওয়া সেই ম্যাপটি ভুলবশত তাদের কেবিনেই রেখে এসেছিল। সেটা ফেরত আনতে গেলেই জাস্টিন এক ভয়ানক দৃশ্য দেখে। জাস্টিন চলে যাওয়ার পরপরই মাইক সেই কেবিনে আগুন লাগিয়ে দেয়। আসলে এই অশেষ সময় চক্রে থাকতে থাকতে তার মধ্যেও মানসিক অবসাদগ্রস্ততা দেখা দিয়েছে, তাই নিজেদেরকে এভাবে মৃত্যুর কোলে ঢেলে দেয়। কিন্তু তাতেও কোনো লাভ হয় না। পর মুহূর্তেই সেই এন্টিটি পুনরায় তাদের সময়টা আবারও নতুন করে শুরু করে দেয়। জাস্টিন সে অদ্ভুত দৃশ্য তার নিজের চোখেই দেখে। তো এখন আর তার কাছে কোনো উপায় নেই। জাস্টিন পরে সে কম্পাস ধরেই সে সামনের দিকে এগোতে থাকে। এদিকে আমরা অ্যারেনকে দেখতে পারি যে জাস্টিনের খোঁজ করতে করতে সে একটি তাঁবুর সামনে চলে এসেছে, যেটা আমাদের আগেও একবার দেখানো হয়েছিল। অ্যারেন সেই তাঁবুর মধ্যে এক ব্যক্তিকে লক্ষ্য করে এবং সে ব্যক্তি 5 সেকেন্ডের এক টাইম লুপে আটকে ছিল। এবং হ্যাঁ, এই ব্যক্তির অবস্থা অনেকটাই করুণ। সে বাহিরে অ্যারেনকে দেখতে পেয়ে সে অবস্থাতেও বারবার অ্যারেনকে বলছিল এখান থেকে চলে যেতে। পরে হঠাৎ করে সে ব্যক্তি তার কাছে এগিয়ে আসতেই খুবই বাজেভাবে তার মৃত্যু হয়। আর স্বাভাবিকভাবে অ্যারেন সে দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায়। এখানে অ্যারেনের কিছুই করার ছিল না। সে চাইলেও সে ব্যক্তির সাহায্য করতে পারবে না। অতএব সে তার ভাইয়ের খোঁজ করতে থাকে। আর ভাগ্য ভালো তার কাছে থাকা সেই ছবিটির ঠিকানা অনুযায়ী যেতেই অ্যারেন জাস্টিনকে পেয়ে যায়। ছবি সেই ঠিকানাটি বাইরেনের ছিল। আশা করি বাইরেনের কথা আপনাদের মনে আছে। বাইরেন তখন বাড়িতে ছিল না। পরে তারা দুজনেই তাদের দেখা দৃশ্যগুলো এবং অভিজ্ঞতাগুলোর ব্যাপারে একে অপরকে জানায় এবং জাস্টিন অ্যারেনকে নিয়ে সোজা চলে যায় কার্লের কাছে। তারা চলে যেতেই সেখানে টেবিলে থাকা একটি প্রজেক্টর নিজেই চালু হয়ে যায়। পর মুহূর্তেই সেই এন্টিটি সে প্রজেক্টরটি ছুঁড়ে ফেলে দেয়। আর তখনই আমরা সেখানে আরো অনেকগুলো টাইম লুপ দেখতে পাই। দৃশ্যটির দ্বারা এটা বোঝা যাচ্ছে যে জাস্টিন ক্রিসের বলা সেই উপদেশগুলো মেনে চলছে। সেই এন্টিটি তাদের দুজনকে সেখানে কিছু দেখাতে চেয়েছিল, তবে তারা দুজনে সে ফাঁদে পা দেয়নি। আর এই কারণে সেই এন্টিটি ক্ষেপে গিয়েছিল। তো তারা দুই ভাই এগিয়ে যাচ্ছে এবং তাদের যাত্রাপথে তারা আরো কিছু অদ্ভুত স্তম্ভ এবং মূর্তি দেখতে পায়, যার ফলে এটা স্পষ্ট হয়ে যায় যে তারাই প্রথম নয়, বরং এর আগেও বহু মানুষ এই এন্টিটির শিকার হয়েছিল। আর তারাই সেই এন্টিটির উপস্থিতির এসব চিহ্ন তৈরি করে রেখে গিয়েছে। আর সেই এন্টিটি বহু সময় ধরে এই স্থানে রাজত্ব করছে। পরবর্তীতে আমাদের দেখানো হয় ক্যাম্পের দৃশ্য। সকলেই তাদের ঊর্ধ্বগমনের প্রস্তুতি নিচ্ছিল, কারণ আকাশে 3টি চাঁদ উদয় হয়েছে। এদিকে জাস্টিন এবং অ্যারেনের কার্লের কাছে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়। কার্ল তো সেখানে ছিল না,
তবে সে জাস্টিনের জন্য এই স্থান থেকে বের হওয়ার একটি ম্যাপ এঁকে রেখে গিয়েছিল। জাস্টিনও পরে তার জন্য সেখানে বন্দুক রেখে অ্যারেনকে নিয়ে স্থান ত্যাগ করবেই, আর তখন অ্যারেন আবারও তার সাথে বাড়ি ফিরতে অস্বীকার করে। সে এখানেই থাকবে হেল এবং তার পরিচিত মানুষদের সাথে। জাস্টিন পরে তাকে বোঝায় যে এমন একটি স্থান যার কোনো শুরু নেই বা শেষও নেই, আর একই ধরনের জীবনযাপন সে কতদিনই বা করবে, এবং এত কিছু দেখার পরও অ্যারেন কেন এই স্থানে থাকতে চাচ্ছে। অ্যারেন তার ভাইকে সরাসরি বলে দেয় যে তার সাথে থাকার চেয়ে এই স্থানে থাকাই ভালো। আমরা আগেও দেখেছিলাম যে তাদের সম্পর্কে একটু জটিলতা রয়েছে। জাস্টিন সবসময় তার উপর কিছুটা নিয়ন্ত্রণমূলক আচরণ করে থাকে। অ্যারেন গাড়ি চালাতে যাচ্ছিল, জাস্টিন তাকে গাড়ি চালাতে দিচ্ছিল না এবং কিছু মিথ্যা গুজব দিয়ে তাকে এত বছরে ক্যাম্প থেকে দূরে রেখেছে। মানে একজন ব্যক্তির তো অবশ্যই তার নিজের জীবনের সকল সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার রয়েছে। জাস্টিন অ্যারেনকে সেখানেই বাধা দিচ্ছিল। সুতরাং রাগের মাথায় অ্যারেন এখানে থাকারই সিদ্ধান্ত নিয়েছে। জাস্টিন পরে আর তাকে কিছু বলে না। সে অ্যারেনকে নিয়ে পরে সে ক্যাম্পের উদ্দেশ্যেই রওনা দেয়। তারা চলে যাওয়ার পরপরই সেখানে কার্ল চলে আসে। বন্দুকটা পেয়ে সে খুবই খুশি। সে সেই এন্টিটিকে উদ্দেশ্য করে কয়েকটি গুলি ছুড়ে এবং অবশেষে নিজেও আত্মহত্যা করে। তবে কোনো লাভ হয় না। পর মুহূর্তেই সে আবারও নতুন করে উদয় হয়। তো তারা দুই ভাই ক্যাম্পে ফিরে এসেছে। চারপাশে তখন কেউই ছিল না। শুধুমাত্র তারা জেনিফারকেই দেখতে পেয়েছিল যে তাদেরকে কিছু না বলে হঠাৎই কোথাও চলে যায়। এভাবেই হাঁটতে হাঁটতে তারা কিছুক্ষণ পরে টিমকে দেখতে পায়। যে তাদেরকে দেখতে পেয়ে টিম সে ঘরের তালাটি খুলে দেয়। পরে সেও কোথাও চলে যায়। আকাশে তখন 3টি চাঁদ দেখা যাচ্ছিল, যার মানে হচ্ছে তারা সকলে ঊর্ধ্বগমনের উদ্দেশ্যেই গিয়েছে। তো পরে জাস্টিন এবং অ্যারেন সে ঘরে প্রবেশ করে। টিম একবার বলেছিল যে সেখানে তার বিয়ার বানানোর সরঞ্জাম ছিল, কিন্তু না, পুরো ঘরে সে এন্টিটির পাঠানো জিনিসপত্রে ভরা ছিল। মানে যে সকল বস্তুর দ্বারা সে এন্টিটি মানুষজনদের সাথে যোগাযোগ করে থাকে, বিভিন্ন ভিডিও টেপ, ফিল্ম রিল, ক্যাসেট ইত্যাদি, এবং কিছু ভিডিও টেপগুলোর মধ্যে তারিখ এবং সালও লেখা ছিল, যার মানে হচ্ছে সেগুলো বহু বছর ধরে এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে তাদের সামনে থাকা টেলিভিশনটি নিজে নিজেই চালু হয়ে যায় এবং জাস্টিন ও অ্যারেনের এই ক্যাম্পে কাটানো সকল মুহূর্তগুলোই সেখানে প্রদর্শিত হতে থাকে। সবশেষে ক্যাম্পের সদস্যদের সে ঊর্ধ্বগমনের দৃশ্যটিও সেই এন্টিটি তাদের দেখায়, যেখানে সকল সদস্যরা এক স্থানে একত্রে জড়ো হয় এবং সেই এন্টিটি তাদের সকলকে উপরে টেনে নেয়। অ্যারেন সেই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায় এবং দ্রুত সে স্থানে ছুটে চলে আসে। তবে সেখানে কেউই ছিল না, শুধুমাত্র তাদের বস্ত্রগুলোই পড়েছিল। ঘটনাটি অ্যারেনকে ভেতর থেকে অনেকটাই নাড়িয়ে দিয়েছিল। সে কি করবে, থাকবে না চলে যাবে কিছুই বুঝতে পারছিল না। জাস্টিন পরে তার পাশে বসে এবং সে অ্যারেনের কাছে ক্ষমা চায় এই ক্যাম্প সম্পর্কে তাকে মিথ্যা বলার জন্য এবং তার উপর নিয়ন্ত্রিত আচরণ করার জন্য। সে আরও বলে অ্যারেনকে সেই ক্যাম্পে একা রেখে জাস্টিন সে স্বাভাবিক জীবনে ফিরতে চায় না। সুতরাং অ্যারেন এখানে থাকলে জাস্টিনও তার সাথেই থাকবে। কথা বলতে না বলতেই তারা দুজনই আরেক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়। সে এন্টিটি সবকিছু ধ্বংস করতে করতে তাদের দিকে এগিয়ে আসছিল। এখন এভাবে মৃত্যুর চেয়ে স্বাভাবিক দুনিয়াতে ফিরে যাওয়াটাই একটি উত্তম সিদ্ধান্ত। তাই তারা দুজনেই দ্রুত গাড়িতে উঠে পড়ে। তবে গাড়ি তো পূর্বেও চালু হয়নি, এবারও হবে না। তারা পরে গাড়ি ঠেলতে ঠেলতে সামনে এগোতে থাকে। সে এন্টিটির নিয়ন্ত্রণের নাগালের বাইরে গেলেই সম্ভবত গাড়িটাকে চালু করা যাবে। তাদের ধারণা সঠিক ছিল। কিছু দূর এগোনোর পরেই গাড়িটি চালু হয়ে যায়। দুজনই পরে দ্রুত গতিতে সে স্থান থেকে পালাতে থাকে। তবে আরও একটি সমস্যা তাদের সামনে এসে পড়ে, যেটা হচ্ছে তাদের সামনে সুরক্ষামূলক ঢালের মতো কিছু একটা ছিল, যেটা সে স্থানের বাহিরটা এবং ভেতরটা রক্ষা করছিল। এবং তারা লক্ষ্য করে যে কিছু পাখির ঝাঁক সে স্থান ত্যাগ করার চেষ্টা করলে সে ঢালে বাড়ি লাগার ফলে তাদের মৃত্যু হচ্ছিল। এখন তাদের কাছে আর কোনো উপায় নেই। সে ঢালের ওপারে যাওয়াটাও তাদের জন্য অনিশ্চিত এবং এই স্থানে থাকলে তো তাদের মৃত্যুটাও অনিবার্য। সুতরাং তারা ঢালের ওপারে যাওয়ার ঝুঁকিটাই নেয় এবং সৌভাগ্যক্রমে তারা দুজনেই সে স্থান ত্যাগ করতে সফল হয়। তারা খুবই খুশি যে অবশেষে এক ভয়ঙ্কর পরিস্থিতি পার করে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আর একটু পরেই আমাদের ক্যাম্পের সকল সদস্যদের দেখানো হয়, যারা তাদের ঊর্ধ্বগমনের পরে আবারও ফিরে এসেছে এবং তারা সকলেই খুবই উদাসী হয়ে জাস্টিন এবং অ্যারেনের যাওয়ার দৃশ্য দেখতে থাকে। পরে তারাও তাদের জীবনে ফিরে যায়। এখন তাদের দুই ভাই সম্পর্কে আর কোনো জটিলতা নেই। অ্যারেন এবারে বুঝতে পেরেছে যে তার ভাই কেনই সে ক্যাম্প ছেড়ে দিয়েছিল। এখন থেকে সে তার ভাই সিদ্ধান্তগুলো গুরুত্ব সহকারেই নিবে, আর জাস্টিনও তার উপর আর কোনো নিয়ন্ত্রিত আচরণ করবে না। পরে তারা গল্প করতে করতে বাড়ি যেতে থাকে। আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়। সেই রেজলিউশন মুভি নিয়ে আপনাদের মনে যত প্রশ্ন এবং কনফিউশন ছিল, আশা করি এই সিনেমা সেটা ক্লিয়ার করে দিয়েছে। টেড সেখানে তাদের কেবিন ক্রয় করার উদ্দেশ্যে নয়, বরং তাদের উপর নজর রাখার উদ্দেশ্যে গিয়েছিল, কারণ তারা দুজন সেই এন্টিটির নতুন শিকার ছিল এবং তাদের টাইম লুপটাও কেবলমাত্র শুরুই হয়েছিল। আর পরে ক্রিস এবং মাইকের কি হয়েছিল সেটাও আমরা জানতে পেরেছি। এবারে আসা যাক এই সিনেমার কিছু বিষয় নিয়ে। শুরুতেই আমাদের দুটি উক্তিবাচক বক্তব্য দেখানো হয়েছিল, যার প্রথমটা তো আপনারা বুঝতে পেরেছেন আশা করি, এবং দ্বিতীয়টির মাধ্যমে দুই ভাইয়ের সম্পর্কটাকে উল্লেখ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে বন্ধুবান্ধবরা তো খুব সহজেই একে অপরের কাছে তাদের মনের কথাগুলো প্রকাশ করে, তবে ভাই বোনরা সেগুলো প্রায়ই তাদের মনেই দমন করে রাখে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, যেমন মৃত্যুসজ্জার মতো সময়ে।
সিনেমাতে জাস্টিনও তার মনের অনুভূতিগুলো অ্যারেনকে সহজে বলতে পারছিল না এবং মিথ্যা গুজবগুলোর মাধ্যমে তাকে ক্যাম্প থেকে দূরে রাখার চেষ্টা করেছিল। আর এই কারণেই মাঝখানে তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। আর একদম শেষ মুহূর্তেই তারা তাদের ভুলগুলো একে অপরের কাছে প্রকাশ করে এবং সেটা একদম তাদের মৃত্যুর পূর্ববর্তী সময়ই ছিল, যদিও তারা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। পুরো সিনেমাতে কি হয়েছিল এবং সেই এন্টিটি কি করেছে তা তো আপনারা দেখেছেনই। আর আপনাদের একটি মূল প্রশ্ন হলো যে সেই এন্টিটি আসলে কি, কোথা থেকে এসেছে, কেনই বা এসেছে। সেটা সিনেমাতে তো সরাসরি বলা হয়নি, তবে একটা হিন্ট অবশ্যই দেওয়া হয়েছে। মুভির শুরুতে সেই প্রথম বক্তব্যে একজন লেখকের নাম উল্লেখ করা হয়েছিল। হাওয়ার্ড ফিলিপস লাভক্রাফট একজন বিখ্যাত আমেরিকান লেখক, যে অদ্ভুত সায়েন্স ফিকশন গল্প এবং ভৌতিক উপন্যাসগুলোর জন্য খুবই পরিচিত, এবং তার লেখা বইগুলোর মধ্যে সে কিছু এন্টিটির কথা প্রায় উল্লেখ করেছে। এই সিনেমাতে সেই এন্টিটির বৈশিষ্ট্যগুলো এখানে ইয়ক্সোথোথ নামের এক এন্টিটির সাথে মিলে যায়। লেখকের বর্ণনা অনুযায়ী ইয়ক্সোথোথ হচ্ছে এক বিশেষ উজ্জ্বল গোলকের মতো দেখতে একটি এন্টিটি, যার অস্তিত্ব মানুষজনদের বোঝার ক্ষমতার বাহিরে। আর এই এন্টিটি শক্তির কথা উল্লেখ করতে গেলে প্রথমেই আসে সময় ও স্থানের উপর নিয়ন্ত্রণ, যা আমরা মুভিতেই দেখেছিলাম। সেই গোলাকার আকৃতি এবং বিভিন্ন সময়চক্রগুলো। ক্যাম্প আর্কেডিয়ার সদস্যদের কথা বলতে গেলে তারা আসলেই সেই এন্টিটির পুজো করত, যার বিনিময়ে সেই এন্টিটি তাদের এক অমর এবং অপরিবর্তনীয় জীবন দান করেছিল, যা 10 বছর পর নতুন করে শুরু আর শেষ হতে থাকে। যার ফলে প্রমাণ হয় যে যেসব ব্যক্তিরা সেই এন্টিটিকে মেনে চলে, সেই এন্টিটি তাদের সুবিধা প্রদান করে থাকে, আর যারা মানে না তাদের 12টা বেজে যায়। উদাহরণস্বরূপ হচ্ছে কার্ল এবং সে তাঁবুতে আটকে থাকা সেই ব্যক্তিটি। কার্ল তো সেই এন্টিটিকে মোটেও দেখতে পারে না, সেই এন্টিটিকে উদ্দেশ্য করে সে খালি গালাগালি করতে থাকে, যার কারণে তার সময়সীমা ছিল মাত্র 3 ঘন্টা। আর সে ব্যক্তির কথা তো বলাই লাগবে না, যদিও এটা বলা কঠিন যে সে আদৌ বেঁচে রয়েছে কিনা। জাস্টিন এবং অ্যারেনকেও এখানে উদাহরণ হিসেবে নেওয়া যায়। অ্যারেনের ক্যাম্পের সদস্য বা সেই এন্টিটি নিয়ে তার কোনো সমস্যাই ছিল না, তবে জাস্টিন সেই এন্টিটির উপর অবিশ্বাস করছিল, আর এই কারণেই ক্যাম্পে থাকাকালীন পুরো সময় জুড়েই তার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। মাইক এবং ক্রিসের কথা বলতে গেলে তারা সেই এন্টিটিকে অবিশ্বাস করছে না, তবে তারা সেই এন্টিটির পুজোও করছে না। তারা শুধুমাত্র সে ফাঁদ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে, যার কারণে সেই এন্টিটি তাদের 7 দিনের সময় দিয়ে যাচ্ছে। আপনাদের আরেক প্রশ্ন হলো যে জেনিফারের কি হলো, সে কোথায় চলে গেল? সহজভাবে বলতে গেলে জেনিফারের কিছুই হয়নি, এবং জেনিফার সে ক্যাম্পের কোনো সদস্যও ছিল না। জেনিফার সেখানে গিয়েছিল তার স্বামী মাইককে খোঁজার উদ্দেশ্যে, আর যেখানে ক্যাম্পের সদস্যদের মধ্যে কেউ সময়ের কথা উচ্চারণই করেনি, সেখানে জেনিফার একাই একটা সময়ের কথা উল্লেখ করেছে। সরাসরি তো নয়, তবে সেটা বলেছিল যে তার সন্তানকে সে তার মা বাবার কাছে রেখে এসেছে। পূর্বের সিনেমাতে আমরা মাত্র জেনিফারের গর্ভবতী হওয়ার খবরটা জানতে পেরেছিলাম, আর এখানে সে তার সন্তানের কথা উল্লেখ করেছে। মানে অনেকটা সময় পার হয়েছে যে সে তার স্বামীর খোঁজ করে যাচ্ছে, আর তখন তাদের ঊর্ধ্বগমন হচ্ছিল বলেই জেনিফার সে স্থান ত্যাগ করেছে। সিনেমাতে আমরা প্রথমে হেলকেই ভিলেন মনে করেছিলাম, তবে তা একদমই না। হেল তাদের 2 ভাইকেই খুবই ভালোবাসত, সে চেয়েছিল তারা যেন এখানেই থাকে, তবে শেষ মুহূর্তে সে তাদের দুজনের সিদ্ধান্তকেই সম্মান করেছে, এবং হেলই সে ব্যক্তি ছিল যে সম্ভবত জেনিফারকেও সেই এন্টিটির হাত থেকে রক্ষা করে যাচ্ছে। সিনেমাতে কোনো সময় আমরা হেলকে অনেকটা উদাসী দেখেছিলাম। শুধুমাত্র হেল নয়, বরং টিমও কিছুটা বিরক্তিকর অবস্থায় ছিল। এর কারণ একটাই, তাদের সে অমরত্বের জীবন, যেটা আসলে একটা অভিশাপ। আর এই কারণেই হেল সে টাইমলুপগুলো এবং এন্টিটির ব্যাপারে গবেষণা করে যাচ্ছে, এসব কিছু থেকে রক্ষা বা তাদের মুক্ত করার জন্য। তবে সে সেটা সেই এন্টিটিকে বুঝতে দিচ্ছে না। আরও কিছু প্রশ্ন রয়েই গেল যে জাস্টিন এবং অ্যারেন তো নিজেদেরকে মুক্ত করেছে, তবে বাকিদের কি হবে, আর সেই এন্টিটিকেও বা কিভাবে থামানো যাবে? এর উত্তর তো এই সিনেমাতে দেওয়া হয়নি, তবে পরিচালকরা যদি এই সিনেমার একটি সিকুয়েল তৈরির সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো এই উত্তরগুলো পাওয়া যাবে। একটি সারপ্রাইজিং বিষয় হলো, 2টি সিনেমাতে দেখাই জাস্টিন এবং অ্যারন এই 2টি সিনেমার মূল পরিচালক ছিল, আর সত্যি তাদের এই বিরল ধারণা 2টি সায়েন্স ফিকশন সিনেমাই আমার কাছে অসাধারণ লেগেছে, এবং তাদের অন্য সকল সায়েন্স ফিকশন সিনেমাগুলো আপনারা প্রথম দেখাতেই কিছুই বুঝতে পারবেন না, প্রচুর মাথার জোর প্রয়োগ করতে হয়। আশা করি সিনেমার গল্পটি বুঝতে আপনাদের আর কোনো সমস্যা নেই। তারপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে।